হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নমস্কার, আদাব। আজকের ক্লাসটি হচ্ছে ইংলিশ পেডাগজির ক্লাস 2। এর আগে আমরা একটি ক্লাস করেছি যেখানে 15টি কোয়েশ্চন ডিসকাস করেছি, পুরো একটি সেট। আজকে আর একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের একটি সেট নিয়ে আসছি, যেটা হচ্ছে ইংলিশ পেডাগজির ক্লাস 2। আগের ক্লাসের মধ্যে আমি বলেছিলাম যে থিওরির ভিডিওটা আপনারা দেখে নেবেন। যারা যারা থিওরির ভিডিওটা দেখছেন তারা কমেন্টের মধ্যে জানাবেন যে আমরা দেখেছি। আজকের যে প্রথম কোয়েশ্চন সেটা হচ্ছে, এ টিচার অফ ক্লাস 5 উইশেস টু টিচ এ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার ফ্রম দি সিলেবাস শি শুড। সিলেবাসের মধ্যে একটা জটিল ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার আছে, টিচার ইচ্ছা করছেন এইটা পড়াবেন, তখন ওনার কি করা উচিত? আস্ক স্টুডেন্টস টু মেমোরাইজ দি রুলস। বাচ্চাদেরকে বলে দেবেন যে তোমরা এই যে রুলসগুলো আছে সেগুলি মুখস্থ করে নাও। এই যে মেমোরাইজ ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এটা যখন দেখবেন কোয়েশ্চন পজিটিভ আছে আর এই ওয়ার্ডটা নেগেটিভ, এই অপশনটা এলিমিনেট করে দেবেন। নেক্সট কোয়েশ্চন, নট টু টিচ দি কমপ্লেক্স স্ট্রাকচার অ্যান্ড অ্যাভয়েড ইট। মানে এই যে স্ট্রাকচার যেটা আছে এটা পড়াবেন না, এটা ছেড়ে দেবেন। এই যে অ্যাভয়েড ওয়ার্ডটা নেগেটিভ, এটাও যখন দেখবেন অপশন এলিমিনেট করবেন। ফোকাস অন লিসেনিং স্পিকিং প্র্যাকটিস ইনস্টেড অফ টিচিং গ্রামার। গ্রামার পড়ানো ছেড়ে কী করবেন তিনি? লিসেনিং আর স্পিকিংয়ের দিকে বেশিরভাগ ফোকাস করবেন না, কারণ কোয়েশনের মধ্যে এই কথা বলছে না। ইউজ এ গ্রামার গেম উইথ এ ফোকাস অন দি কমপ্লেক্স স্ট্রাকচার। যে কোনো একটা গ্রামার গেম করাবেন আর তিনি যাতে গেমের মধ্যে ফোকাস থাকে, যে ওই স্ট্রাকচারটা গেমের মধ্যে প্রস্তুত করিয়ে দেন। যখন গ্রামারের কথা আসবে, যা গ্রামারকে কনটেক্সট অনুসারে পড়াবেন, রিয়েল লাইফের সাথে রিলেট করে পড়াবেন, ফাংশনাল অ্যাপ্রোচের মধ্যে পড়াবেন। ফাংশনাল অ্যাপ্রোচ দিয়ে গ্রামার পড়াবেন। এর আগের আমরা ক্লাসের মধ্যে দেখেছি, একটির সাথে আরেকটি রিলেট করে পড়বেন। অপশন 4টা হচ্ছে সঠিক। তিনি ওই গেমের মধ্যে যে জটিল স্ট্রাকচার থাকবে সেটা বাচ্চাদেরকে বুঝিয়ে দেবেন। যদি শুধু থিওরি পড়েন কিংবা থিওরি দেখেন তাহলে আপনার হবে না। আপনার থিওরি দেখতে লাগবে, থিওরি থেকে তারপরে কোয়েশনের ভিডিওস দেখতে লাগবে বা কোয়েশন প্র্যাকটিস করতে লাগবে, তারপর থিওরিটাকে ভালো করে বুঝবেন। একবার দেখছেন, দুইবার দেখছেন, এরকম হবে না। আমি পরে ভালোভাবে যে থিওরি নতুনভাবে আপডেটেড হিসাবে আমি নোট তৈরি করেছি, সেই নোট অনুসারে পরে পুরো কমপ্লিট ম্যারাথন একটা দিয়ে দেব নতুনভাবে পিপিটি মোডের মধ্যে। ওই থিওরির মধ্যে আমি হ্যান্ড রিটেন নোটসের মধ্যে পড়াচ্ছিলাম, কারণ তখন আমার কাছে এত ম্যাটেরিয়াল ছিল না, কিন্তু এখন ম্যাটেরিয়াল আছে। আমি নেক্সটে পিপিটির মধ্যে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আরও যতটি বাকি কনসেপ্ট থাকবে প্রত্যেকগুলি ইনক্লুড করে আমি ম্যারাথনের মধ্যে অ্যাড করব। সো আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকেন। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 2। অ্যাজ পার নম চমস্কিস থিওরি দি রুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস LAD হেল্পস টু চিলড্রেন। নম চমস্কি উনি হচ্ছেন নেটিভিস্ট বলা হয় ওনাকে, যেভাবে বাইগস্কিকে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট বলা হয়, পিয়াজেকে রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট বলা হয়, নম চমস্কি বলা হয় নেটিভিস্ট। উনি হচ্ছেন আই থিঙ্ক আমেরিকান সাইকোলজিস্ট। সো তিনি বলেছেন যে বাচ্চারা ভাষা অর্জন করে তাদের মধ্যে একটা LAD ডিভাইস আছে মস্তিষ্কের মধ্যে, যেটার ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা ফুল ফর্মও কোনো সময় আসে। ওই ডিভাইসের মাধ্যমে তারা অটোমেটিকভাবে ভাষা অর্জন করতে পারে, অটোমেটিকভাবে তারা রুলসটা জেনারেট করতে পারে, তাদের মধ্যে ইউনিভার্সাল গ্রামার থাকে। লার্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজিলি, তারা দ্বিতীয় ভাষা সহজে শিখে যাবে। শুধু দ্বিতীয় ভাষা নয়, যে কোনো ভাষা বাচ্চারা অটোমেটিকভাবে শিখতে পারবে যদি তাদের কাছে ভালো এনভায়রনমেন্ট থাকে, তাদের মধ্যে ইনেট ক্যাপাসিটি থাকে, মানে তারা জন্ম হয়ে যে তারা ভাষা শিখতে পারবে বলে। সো যে শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নয়, প্রত্যেকটা ভাষা তারা অ্যাকোয়ার করতে পারবে, এটা হবে না। কমিউনিকেট অ্যাক্টিভলি ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষাটাকে অ্যাক্টিভভাবে বলতে পারবে, কমিউনিকেট করতে পারবে, এটা হবে না। জেনারেট গ্রামার রুলস, গ্রামার রুলসগুলো জেনারেট করতে পারবে। যেমন আমরা যে বাংলা বলি, আমি বাংলা বলছি, আমার মাদার টাং হচ্ছে বাংলা বা আমার মাতৃভাষা হচ্ছে বাংলা। এই যে বাংলা বলছি, বাংলা বলতে কি আমি বাংলা বলার সময়
যখন আমি ছোটোর থেকে বলা শুরু করেছিলাম তখন কি আমি গ্রামারের রুলস পড়েছিলাম? না, গ্রামার রুলস পড়ছি না, আমি অটোমেটিকভাবেই গ্রামারটাকে বলতে পারছি যে তুমি কোথায় যাচ্ছ, কোন জায়গায় কোথায় যাচ্ছ বলবো, কোন জায়গায় যাচ্ছ না বলছো, এই যে রুল যেগুলি আছে এগুলি তো আমি অটোমেটিকভাবে বলে দিয়েছি। সো সেটা হচ্ছে জেনারেট গ্রামার রুলস জেনারেট করতে পারবে। এটা যদি LAD এখানে কোয়েশনের মধ্যে না থাকতো, UG থাকতো, ইউনিভার্সাল গ্রামার। নর্ম চমস্কির মধ্যে দুইটা জিনিস মনে রাখবেন, LAD একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আর আরেকটা হচ্ছে ইউজি। ইউজির ফুল ফর্মস হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। এই ইউনিভার্সাল গ্রামারটা রিলেটেড হচ্ছে LADর সাথে। ইমিটেট দি ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই অ্যাডাল্টস, এই কথাটা বলবে যে বিহেভিয়ারিস্ট যারা আছে, স্কিনার বলবেন যে বাচ্চারা বড়দের কাছ থেকে ইমিটেট করবে, নকল করে সে বলবে। যেমন আমার ঘরে একটা বাচ্চা থাকে, আর আমি কিভাবে বলছি সে ওটা শুনে রিপিট করে, ড্রিল করে, প্র্যাকটিস করে সে ভাষাটা বলবে। এটা বলবেন স্কিনার। সো এটা হবে না, অপশন 3 হচ্ছে সঠিক অপশন, জেনারেট গ্রামার রুলস। নেক্সট কোয়েশন, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্ট? নিচের মধ্যে কোনটি সঠিক হবে? চিলড্রেন্স ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ হার্ডার ইন লার্নিং ইংলিশ। বাচ্চারা যখন ইংলিশ শিখবে তখন তাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষাটা বাধা প্রদান করবে ইংলিশটা শিখতে না। কখনো মাতৃভাষা বাধা প্রদান করবে না যে আপনি অন্য কোনো ভাষা শিখছেন, আপনাকে হেল্প করবে। এটা কোয়েশন আসে যে মাতৃভাষা হেল্প করে কি না করে না। মাতৃভাষা সবসময় হেল্প করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে শিখতে, মানে যে কোনো আমরা দ্বিতীয় ভাষা শিখছি তখন মাতৃভাষাটা হেল্প করে। ইট ইজ ডিফিকাল্ট টু টিচ ইংলিশ এজ দে ইউজ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এভরি অ্যাসপেক্ট অ্যান্ড ইগনোর ইংলিশ। এটা ডিফিকাল্ট হয়ে যায় যে ইংলিশ পড়ানো, বাচ্চারা সব সময় তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, এর জন্য ইংলিশ পড়ানোটা ডিফিকাল্ট হয়ে যায়, এটা হতে পারে না। সো এটা ভুল। এজ এ টিচার ইউ উড লাইক টু গিভ এ লিস্ট অফ ইংলিশ ওয়ার্ডস অন দি ভেরি ফার্স্ট ডে। যখন বাচ্চারা স্কুলের মধ্যে কিংবা ইনস্টিটিউশনের মধ্যে প্রথম দিন আসবে তখন ইংলিশ শেখার জন্য তাদেরকে অনেক ভোকাবুলারি দিয়ে দেবেন, শব্দভাণ্ডার দিয়ে দেবেন না, এটা করবেন না। Children come to school with a treasure of experience and their mother tongue like a resource as an English. বাচ্চারা যে এক্সপিরিয়েন্স নিয়ে আছে, তাদের যে মাদার টাং নিয়ে আসে, সেটার থেকে আপনি রিসোর্স হিসাবে এই মাদার টাংকে ধরবেন বা অ্যাসেট হিসাবে, আর ওই মাদার টাং থেকে আপনি শুরু করে তাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে শেখাবেন যেভাবে হোক। কথাটা হচ্ছে যে মাদার টাংকে বলা হয় অ্যাজ এ রিসোর্স হিসাবে কাজ করে। বাচ্চারা যে কোনো জিনিস স্কুলের মধ্যে নিয়ে আসে সেটা অ্যাজ এ রিসোর্স হিসাবে আপনি ধরবেন। সো অপশন 4 হচ্ছে সঠিক অপশন। এই যে ইংলিশ ক্লাসগুলো দেখছেন, আপনার যে শুধু ইংলিশটা ভালো হচ্ছে না, সাথে সাথে আপনার যে বাংলা সিলেবাস সেটাও ভালো হচ্ছে। মানে ইংলিশের ক্লাস মনে করেন বাংলার ক্লাস, আর বাংলার ক্লাস মনে করেন ইংলিশের ক্লাস। Next question. The study of how words combine to form phrases combine to from clause, and clauses join to make sentence is known as. Phrase কিভাবে কম্বাইন আছে ক্লজের সাথে, ক্লজ জয়েন করছে একটা সেন্টেন্সকে, এখানে মানে গ্রামেটিক্যালের কথা বলা হচ্ছে। যখন গ্রামেটিক্যাল কোনো জিনিস আসবে তখন সেটা হয়ে যাবে সিনট্যাক্স। অপশন 2টা হচ্ছে সঠিক। আমরা যে কালকের ক্লাস দেখেছিলাম সেই ক্লাসের মধ্যে একটা জিনিস দেখেছিলাম যে স্টাডি অফ মিনিংসের বিষয়ে, যখন অর্থ থাকবে তখন কী হবে, সিমেন্টিক্স হবে। কিন্তু এখানের মধ্যে আমরা দেখেছি যে গ্রামারের রিলেটেড যখন স্ট্রাকচারের কথা বলবে, সেন্টেন্সের যে স্ট্রাকচার, যে প্যাটার্ন, এটার কথা বলবে, গ্রামার রিলেটেড কথা বলবে, তখন হবে সিনট্যাক্স। একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস সবসময় লিঙ্ক থাকে। আপনি দেখেন এই কোয়েশন পেপারের সাথে যে কীভাবে লিঙ্ক আছে, ঠিক ওইভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশন অনেক বেশি রিপিট করে। কোলোকেশন, এই 4টি অপশন আমরা আগের পেপারে পেয়েছিলাম। যদি আমি আগের পেপারটা
ভালোভাবে বুঝি তাহলে এই পেপারটা আমি এলিমিনেট করে বের করতে পারবো। কারণ কলোকেশন আমরা এর আগে বলেছি যে একটি ভাষা নির্দিষ্টভাবে একসঙ্গে ব্যবহৃত হয় এমন শব্দগুলির সংমিশ্রণকে বলা হয় কলোকেশন। যেমন মেক এ ডিসিশন, এখানে যে মেক এবং ডিসিশন একসঙ্গে ব্যবহৃত হয় যেটি প্রাকৃতিক বা সাধারণ একটি অভিব্যক্ত, এটা হচ্ছে কলোকেশন। আর কলোকিয়াল হচ্ছে নর্মাল যে সাধারণ ভাষা বা কথোপকথন যে স্টাইল বোঝায় সেটা, ভাষার স্বাভাবিক ব্যবহার এবং শুদ্ধতা বজায় রাখতে সাহায্য করে এই কলোকেশনটা। সো এটা হবে না, অপশন 2 হচ্ছে সঠিক। যখন গ্রামার রিলেটেড সেন্টেন্স প্যাটার্ন স্ট্রাকচার এগুলি থাকবে তখন সিনট্যাক্স হবে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ কনসোনেন্ট সাউন্ড। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কতটি সাউন্ড আছে? 21, 22, 23, 24। আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কতটি লেটার আছে? ইংলিশের মধ্যে 26টা লেটার। একটা কনসেপ্ট পুরোভাবে ক্লিয়ার করে নেন এই কোয়েশনের মধ্যেই। 26টা লেটার আছে। এই 26টার মধ্যে বাউল কয়টি থাকে? 5টি। আর কনসোনেন্ট কয়টি থাকে? 21টি। 26টা যে লেটার আছে লেটারের মধ্যে 5টা হচ্ছে বাউল আর 21টা হচ্ছে কনসোনেন্ট। এই যে 5টা বাউল থেকে 20টা সাউন্ড প্রডিউস হয়। টোটাল যে 26 লেটার আছে এই 26 লেটার থেকে 44টা সাউন্ড হয়। এক মিনিট। টোটাল যে 26টা লেটার আছে 26 লেটার থেকে 44টা সাউন্ড প্রডিউস হয়। কিন্তু এখন যে বাউল আছে 5টা আর কনসোনেন্ট আছে 21টা। এই যে 5টা বাউল আছে 5টা থেকে 20টা সাউন্ড প্রডিউস হয়। আর যে 21টা কনসোনেন্ট আছে কনসোনেন্ট থেকে 24টা সাউন্ড প্রডিউস হয়। টোটাল হচ্ছে 20 অ্যান্ড টোটাল সাউন্ড হচ্ছে 20 প্লাস 24, 44টা সাউন্ড। 26টা লেটারের মধ্যে থেকে 44টা সাউন্ড প্রডিউস হয়। তারপর আমরা লেটারগুলোকে বাটলাম। বাউলের মধ্যে 5টা লেটার আর কনসোনেন্টের মধ্যে 21টা লেটার। বাউল থেকে সাউন্ড প্রডিউস হয় 20টা আর কনসোনেন্ট থেকে সাউন্ড প্রডিউস হয় 24টা। সো এখন কোয়েশনের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কনসোনেন্ট সাউন্ড কতটি আছে? 21টি, 22টি, 23টি, 24টি। টোটাল আছে 44টি। কিন্তু এখানের মধ্যে যে অপশন আছে এই অপশনের মধ্যে কিছু একটা মিস্টেক আছে। আমার টাইপিং করতে মিস্টেক হয়েছে, তাই এখানে 44টা আপনি যদি নোটস লিখে থাকেন কিংবা কিছু লিখেন এখানে অপশন 4-এর মধ্যে 44 দিবেন। আমার টাইপিংয়ের মধ্যে মিস্টেক হয়ে গেছে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কনসোনেন্ট যে লেটার আছে ওই লেটারের মধ্যে সরি ইটস মাই মিস্টেক, কারণ এখানের মধ্যে 24 লেখাই আছে। আমি মনে করেছিলাম যে টোটাল সাউন্ড কতটি, আমার পড়তে মিস্টেক হয়েছে। এখানের মধ্যে লেখাই আছে যে 24 সাউন্ড হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। অপশন 4টা হচ্ছে সঠিক। আবার বলছি 26 লেটার থেকে 44টা সাউন্ড প্রডিউস হয়। 44 সাউন্ডের মধ্যে বাউল যে 5টা লেটার আছে ওই 5টা লেটারের মধ্যে 20টা সাউন্ড প্রডিউস হয় আর কনসোনেন্ট থেকে 24টা সাউন্ড প্রডিউস হয়। অপশন 4 হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন, অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ইংলিশ ইন ইন্ডিয়া ইজ ইন এ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। এখানে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে নেন। NCF 2005 NCF 2005-এর মধ্যে ইংলিশটা যদি অবজারভেশন থাকে তাহলে ইংলিশকে বলা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর যদি NCF 2005-এর মধ্যে মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি যেমন ইন্ডিয়া, এই মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রির মধ্যে ইংলিশটাকে বলা হবে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। যদি অবজারভেশন থাকে তাহলে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যদি মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি থাকে তাহলে বলা হবে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটা নয়, ফরেন ল্যাঙ্গুয়েজও নয়। অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তখন বলা হবে যখন কনস্টিটিউশনের কথা আসবে,
যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্টের মধ্যে ইংলিশকে কী বলা হয়েছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর হিন্দিকে বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সো এখানে সঠিক অপশন হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রির মতে ইংলিশ হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। নেক্সট question number 7. A teacher divides the class in small groups and asks them to discuss and present their view on the safe environment. Students are free to plan and present their choice and creativity. The teacher is facilitating them as and when required. Which approach method is followed in the classroom? এখানে কোন মেথড বা কোন অ্যাপ্রোচ ক্লাসের মধ্যে ইউজ করা হচ্ছে? একটা টিচার বাচ্চাদেরকে ছোটো ছোটো গ্রুপের মধ্যে বাঁটার পর তিনি বাচ্চারা ডিসকাশন করছে, তারা তাদের পয়েন্ট অফ ভিউ আছে সেটা বলছে, তারা নিজের ইচ্ছা অনুযায়ী টপিকগুলো চুজ করছে, ক্রিয়েটিভিটি করছে। তখন এই ক্লাসটা কী ধরনের ক্লাস? কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম বা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, ন্যাচারাল অ্যাপ্রোচ, ডিডাকটিভ অ্যাপ্রোচ। ডিডাকটিভ অ্যাপ্রোচের মধ্যে প্রথমে রুল উপস্থাপন করা হয়, তারপরে এক্সাম্পল দেওয়া হয়। ডিডাকটিভ অ্যাপ্রোচের মধ্যে ন্যাচারাল অ্যাপ্রোচের মধ্যে যেমন LSRW এগুলি একটা ন্যাচারালভাবে শেখানো হয়, স্বাভাবিকভাবে শেখানো হয়। LSRW এই সিকোয়েন্সগুলিকে একটি সিকোয়েন্সে শেখানো হয় ন্যাচারালভাবে। সো এটা স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে যেমন স্ট্রাকচার দিয়ে সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন মেথড এটাকে কোনো সময় বলা হয়, কোনো সময় দেখবেন অ্যাপ্রোচ, কোনো সময় দেখবেন মেথড আর অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স কি আমি পরে যখন ম্যারাথনের মধ্যে ভালোভাবে ডিসকাস করে নেব। সিম্পলি জেনে নেন যে আমরা যখন কোনো একটা টপিক পড়াবো সবার প্রথম যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে অ্যাপ্রোচ। তারপরে অ্যাপ্রোচটা চুজ করার পর আমাদেরকে মেথড চুজ করতে হবে, কোন মেথডে পড়াবো, গ্রামার ট্রান্সলেশন মেথড না ডাইরেক্ট মেথড না ডিডাকটিভ মেথড, এগুলি মেথড পরে চুজ করব। সবার প্রথমে অ্যাপ্রোচটা চুজ করব। সো এখানে এই যে ক্লাসটা এত সুন্দরভাবে ক্লাসটা চলছে, এই ক্লাসটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের অ্যাপ্রোচ। অপশন 1টা হচ্ছে সঠিক। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের মধ্যে বাচ্চাদেরকে সেন্টারের মধ্যে রাখা হয়, বাচ্চাদের নিড অনুসারে সব কিছু করা হয়, স্মল গ্রুপ থাকে। এর আগে আমরা একটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মধ্যে কী থাকে? স্মল গ্রুপ থাকে, ডিসকাশন থাকে। এখন দেখেন কোয়েশ্চনটা ঠিক ওই যে অপশনটা ছিল, ওই অপশনটা এখন কোয়েশ্চন বনে গেল। অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8. A teacher of class 4 bought some interesting books and distribute them among the students. Then she said, "Today let's have fun and read these books for our pleasure. This reading is called." এটা হচ্ছে রিডিংসের টাইপস। রিডিংসের টাইপের মধ্যে আছে যেমন ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, তারপরে স্ক্যানিং, স্কিমিং, প্রি রিডিং, পোস্ট রিডিং। এগুলো আমি পরে ডিটেলভাবে ডিসকাশন করব। প্রি রিডিং হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার পড়াচ্ছেন, চ্যাপ্টার পড়ানোর আগে যে কাজগুলো করবেন সেটা হচ্ছে প্রি রিডিং। তারপর হচ্ছে পোস্ট রিডিং, একটা চ্যাপ্টার পড়াচ্ছেন, পড়ানোর পর যে কাজটা করবেন যেমন বাচ্চাদেরকে কোয়েশ্চন আনসার জিজ্ঞাসা করবেন, এটা হবে পোস্ট রিডিং। এরপরে কোয়েশ্চন এইভাবে আসবে, দেখবেন যে এখানে কোনটি প্রি রিডিং অ্যাক্টিভিটি, এখানে কোনটি পোস্ট রিডিং অ্যাক্টিভিটি। সো আপনারা এখন থেকে জেনে নেন যে প্রি রিডিং হচ্ছে যে একটা চ্যাপ্টার পড়ানোর শুরু আগে যে জিনিসগুলো করবেন সেটা হচ্ছে প্রি রিডিং, আর পড়ানোর পরে যেটা করবেন সেটা হচ্ছে পোস্ট রিডিং। ইন্টেন্সিভ রিডিংয়ের মধ্যে আমরা যখন কোনো কিছু পড়ি তখন অনেক ডিটেল অনুসারে পড়ি, এক একটা টপিক ব্যঙ্গে অনেক ডিটেল, অনেক নিখুঁতভাবে পড়ি, সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। অনেক মনোযোগ সহকারে পড়ি, সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। এই যে ভিডিও পড়াচ্ছি আমি অনেক ডিটেল সহকারে পড়াচ্ছি, এটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিংয়ের উদাহরণ বলতে পারেন। এক্সটেন্সিভ রিডিং, যখন আমরা কোনো কিছু পড়বো আনন্দের জন্য কিংবা ফান, এনজয়মেন্ট, অ্যাপ্রিসিয়েশন, প্লেজার এইগুলোর জন্য যখন আমরা পড়বো তখন সেটা হবে এক্সটেন্সিভ রিডিং। এই যে রিডিংয়ের টাইপস আছে এটা থেকে অনেক কোয়েশ্চন আসে, প্রত্যেক ক্লাসের মধ্যে দেখবেন একটা না একটা কোয়েশ্চন থাকবে। আমি ওই ম্যারাথনের মধ্যে যে আগের ক্লাসের মধ্যে বলেছিলাম ওই থিওরিটা দেখবেন, ওই থিওরির মধ্যে সব কিছু বলা আছে। আজকের ভিডিওর মধ্যেও আমি ম্যারাথনের লিঙ্কটা দিয়ে দেবো, যারা দেখছেন না তারা
ওই থিওরির ভিডিওটা দেখবেন। থিওরি না দেখলে কিছু বুঝতে পারবেন না। আবার থিওরি দেখার পর কোয়েশনও দেখা লাগবে, কোয়েশন দেখে আবার থিওরি দেখা লাগবে, তখন কনসেপ্টটা ভালোভাবে আপনার মস্তিষ্কের মধ্যে ভরবে। নেক্সট question number 9. A 2.5-year-old child picks up his siblings' books and looking at the picture tells story. একটা 2.5 বছরের বাচ্চা তার যে চাচাতো ভাই বোন আছে এই ভাই বোনের বুকগুলো আনে পড়াশোনা শুরু করে দিয়েছে, স্টোরি বলছে। সো এটাকে কি বলবেন? ইমার্জেন্ট রাইটার। এখানে লেখার কিছু নাই, কারণ এখানে বাচ্চা বলার কথা বলছে, স্টোরি বলছে। সো এখানে কখনো হবে না। এই ধরনের যে কোনো কিছু দক্ষতা বাচ্চাদের স্কুলে ভর্তি হওয়ার আগে শুরু হয়ে যায়, এটাকে বলা হয় ইমার্জেন্ট লিটারেসি স্কিল। সো এটা ইমার্জেন্ট লিটারেসি স্কিলের মধ্যে পড়ছে। ইমার্জেন্ট স্টুডেন্ট, এটাকে আবার ইমার্জেন্ট স্টুডেন্ট বলবেন না, ইমার্জেন্ট রিডিং, বা যদি লেখা থাকতো তাহলে মেবি ইমার্জেন্ট রাইটিং হয়ে যেত। বাট এটা কোয়েশন থাকে এখানে, আবার ইমার্জেন্ট লিটারেসি স্কিল যদি অপশনের মধ্যে থাকতো তাহলে সেটা সঠিক হয়ে যেত। এখানে যে একটা বাচ্চা বইগুলো আনছে, আপনার ঘরের মধ্যে দেখবেন যে অনেক সময় বাচ্চারা বই নিচে নিয়ে বকাবকি করছে, এটাকে বলা হচ্ছে ইমার্জেন্ট রিডিং বা ইমার্জেন্ট রিডার। অপশন 3টা হচ্ছে সঠিক। ইমার্জেন্ট স্টোরি রাইটার এটা কিছু নয়, ইমার্জেন্ট। আরেকটা জিনিস যে এই যে একটা ছোটো বাচ্চা তার সিবলিংসের বুকগুলো নিচে নিয়ে এইভাবে কিছু কিছু আঁকছে কিংবা ওয়ালের মধ্যে আঁকছে। অনেক সময় বাচ্চারা ফ্রিজ, ঘরের মধ্যে যা কিছু আছে প্রত্যেক জায়গার মধ্যে আঁকাবুকি করে। এই যে আঁকাবুকি, এটার নাম হচ্ছে স্ক্রিবলিং। এটাও কোয়েশন আসে যে এই আঁকাবুকি করাটার নাম কি? এটার নামটা হচ্ছে স্ক্রিবলিং। নেক্সট question number 10. A teacher of class 3 finds that some students understand the concept more clearly when she explains them orally. Their learning style is. লার্নিং স্টাইলের মধ্যে 3 ধরনের স্টাইল থাকে, অডিটরি স্টাইল, ভিজুয়াল বা কাইনেস্থেটিক। লার্নারের মধ্যে টাইপ থাকে, মানে আমাদের মধ্যে তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। আপনারা নিশ্চয় সিডিপির মধ্যে পড়ছেন, প্লাস আমিও সিডিপির ক্লাস দিচ্ছি, নিশ্চয় আপনারা দেখেছেন। সিডিপির ক্লাস কমপ্লিট করব, তারপরে সিডিপির মধ্যে একটা ম্যারাথন দেব। আমি ম্যারাথনটাও তৈরি করছি যাতে পুরো ইউটিউবের মধ্যে আজ দিন পর্যন্ত বাংলা মিডিয়ামে সম্পূর্ণ সিটেটের সিলেবাসটা কমপ্লিট করানো হয় নাই। আমি এইবার সিটেটের পুরো সিডিপির থিওরিটা বাংলা মিডিয়ামে আলোচনা করব ইউটিউবের মধ্যে। ভিডিওগুলো তৈরি হচ্ছে, জাস্ট আসবে, আপনারা সাথে থাকেন। যদি আপনার হিন্দি বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে সিডিপিটাকেও কমপ্লিট করতে পারবেন, আর বাংলা তো অবশ্যই করবেন এই চ্যানেল থেকে। সো লার্নারের মধ্যে টাইপস আছে। আমি হতে পারি মানে অডিটরি লার্নার, ভিজুয়াল লার্নার, কাইনেস্থেটিক লার্নার। কাইনেস্থেটিক লার্নার ওরা যারা অ্যাকশন করে করে পড়ার সময় বলবে যে আমি কিছু সময় হাঁটবো, আমি হাঁটে হাঁটে পড়তে ভালোবাসি, ওই ধরনের লার্নারকে বলা হয় কাইনেস্থেটিক লার্নার। যারা কিছু না কিছু গতিবিধি, কিছু না কিছু অ্যাক্টিভিটি করে পড়তে ভালোবাসে তাদেরকে বলা হয় কাইনেস্থেটিক লার্নার। ভিজুয়াল লার্নার যারা দেখে দেখে পড়তে ভালোবাসে। এই যে নিশ্চয় আমার ক্লাসটা দেখছেন কিন্তু আমাকে সামনে দেখছে না, আমি 100% শিওর অনেকের ভালো লাগবে না, কারণ এইভাবে আমাদের ভিডিও দেখা ভালো লাগে না। যদি সামনে একজন লেকচার বোর্ডের মধ্যে দেওয়া হয় আর সাথে টিচার থাকেন তাহলে অনেক ভালো হবে। সো যারা দেখে দেখে পড়তে ভালোবাসে তাদেরকে বলা হয় ভিজুয়াল লার্নার। মানে আমি শুনলে পারবো না, আমার পড়াটা দেখতেই লাগবে, ভিডিও দেখতে লাগবে, তখন সেই ধরনের লার্নারকে বলা হবে ভিজুয়াল লার্নার। অডিটরি লার্নার যারা শুধু শুনে শুনে পড়তে ভালোবাসে। যেমন আপনার কিছু পড়ছেন, পড়ার সময় অডিও শুনছেন, আপনার ফ্রেন্ডসকে বললেন যে আমি ভিডিও দেখতে দেখতে আমার অনেক বোরিং হয়ে গেছি, যদি তুই আমাকে এই টপিকটা বলে দিস তাহলে অনেক ভালো হবে, তখন সেটা হবে অডিটরি লার্নার। অডিটরি লার্নার মানে অরেলি, যারা মুখে মুখে বলে পড়তে ভালোবাসে। সো এটা হচ্ছে অরেলি মানে মৌখিকের কথা বলছে। অপশন 1টা হচ্ছে অডিটরি লার্নার। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 11. A teacher asked the students to read the text for information and create their own interpretation beyond the literal level. Which sub-skill or in this practice
ইন দি ক্লাসের মধ্যে বলা হচ্ছে যে তুমি একটা যে কোনো একটা টপিক হতে পারে, টপিকটা পড়ার পর টিচার বলেছেন যে তুমি তোমার নিজের ইন্টারপ্রিটেশনটা কি, তুমি তোমার নিজের ইন্টারপ্রিটেশনটা তৈরি করো। সো তখন কি হবে, প্যারাফ্রেজিং, প্রিডিক্টিং, ইনফারিং, সামারাইজিং হচ্ছে যেমন সারমর্মর কথা বলছে, প্রিডিক্টিং হচ্ছে অনুমান করা যে পরে কি ঘটবে। এই একটা টপিক চলছে, টপিকটা পড়ানোর সময় যে পরে কী হতে পারে অনুমান করা হয়, সেটা হচ্ছে প্রিডিক্টিং। প্যারাফ্রেজিং হচ্ছে নিজের ভাষায় বলা, যে একটা টপিক আছে, টপিকটা পরে বুঝালেন, তারপরে বাচ্চাদেরকে বলেন যে তুমি এখন তোমার নিজের ভাষায় বলো, সো সেটা হবে প্যারাফ্রেজিং। ইনফারিং হচ্ছে ওইটা যে তুমি একটা চ্যাপ্টার বুঝালে, দেখি এখন তোমার মতামতটা কি, এটা তুমি প্রকাশ করো। যখন বাচ্চারা নিজের মতামতটা প্রকাশ করবে তখন সেটা হবে ইনফারিং। অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট question number 12. Storytelling and listening to stories play an important role because storytelling এই যে গল্প বলা, কিসা শোনা, গল্প শোনা, মোবাইলের মধ্যে গল্প দেখানো বাচ্চাদেরকে গল্প বলা হয়, এটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার কারণটা কি, স্টোরিজটা কী রোল করে, হেল্প টু টিচ অ্যান্ড লার্ন নিউ অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ডস, বাচ্চাদেরকে কঠিন শব্দগুলি শিখতে সুবিধা করবে। ইউজ মেনি স্ট্রাকচার অফ গ্রামার অ্যান্ড হেল্প চিলড্রেন টু লার্ন দেম, গ্রামারের স্ট্রাকচারগুলো শিখতে পারবে, এর জন্য স্টোরি টেলিং বলা হয়। প্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ এজ এ হোল হেল্প দি টিচার টু মেনটেন ক্লাসরুম ডিসিপ্লিন, কখনো ডিসিপ্লিন ওয়ার্ডটা পজিটিভ থাকবে না, ডিসিপ্লিন ওয়ার্ড যখন দেখবেন সেটা মনে করেন নেগেটিভ অপশন। বাচ্চারা যে নতুন নতুন ডিফিকাল্ট ওয়ার্ডগুলো থাকবে সেগুলি জন্য হেল্প হবে না। প্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ এজ এ হোল, ল্যাঙ্গুয়েজটাকে আপনি এজ এ হোলভাবে প্রস্তুত করলেন স্টোরি টেলিংয়ের মধ্যে, যখন একটা গল্প বললেন বাচ্চাদেরকে, পুরো ল্যাঙ্গুয়েজটাকে আপনি এজ এ হোল হিসাবে তাদের সামনে তুলে ধরলেন। সো অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট question number 13. Before starting a new chapter on the honest woodcutter, the teacher started a discussion with the students on honesty. What is the teacher trying to achieve with this activity? টিচার কি করছেন, একটা টপিক পড়াতে চাচ্ছেন, দি অনেস্ট উডকাটার, এই টপিকটা বা এই চ্যাপ্টারটা পড়ানোর আগে তিনি অনেস্টির বিষয়ে বাচ্চাদেরকে বললেন। তখন তিনি কি করছেন, অ্যাক্টিভেট স্টুডেন্ট অ্যাটেনশন, বাচ্চাদের মনোযোগটা অ্যাক্টিভেট করছেন। আচ্ছা, এটা হতে পারে পজিটিভ। অ্যাক্টিভেট স্টুডেন্ট স্কিল, তাদের স্কিলগুলোকে অ্যাক্টিভেট করছেন, LSRW এগুলিকে, এটাও হতে পারে। অ্যাক্টিভেট স্টুডেন্টস নলেজ প্রিভিয়াস, অ্যাসেস স্টুডেন্টস লেভেল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইউজ। বাকি সবগুলির থেকে সবথেকে বেস্ট অপশন হচ্ছে অ্যাক্টিভেট স্টুডেন্টস নলেজ প্রিভিয়াস, তাদের যে প্রিভিয়াস নলেজ আছে সেই প্রিভিয়াস নলেজটাকে অ্যাক্টিভেট করবেন। লেসন প্ল্যানের মধ্যে আছে যে আমরা কিভাবে একটা টপিক বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করাবো, এটাও কোয়েশন আসে। যখন আপনি যে কোনো একটা টপিক ইন্ট্রোডিউস করাবেন বাচ্চাদেরকে, তখন তাদের প্রিভিয়াস নলেজটা আগে চেক করবেন। সো এখানে টিচার বাচ্চাদের প্রিভিয়াস নলেজটা প্রথমে চেক করছেন, তারপর তিনি চ্যাপ্টারটা বলছেন। অপশন 3টা হচ্ছে সঠিক। কোনো সময় দেখবেন 4টি অপশন সঠিক থাকে, কিন্তু 4টির থেকে সব থেকে বেস্ট যেটা অপশন থাকবে ওই অপশনটা সিলেক্ট করতে লাগবে। সো এখানে অপশন 3টা সব থেকে বেস্ট, কারণ এখানে বাচ্চার প্রিভিয়াস নলেজটা অ্যাক্টিভেট করা হচ্ছে। নেক্সট question number 14. A child got admission to new school. The teacher was surprised to see that she would speak 4 languages fluently but could not speak in English. She is a, একটা স্কুলের মধ্যে স্কুলের নতুন একটা বাচ্চা অ্যাডমিশন হয়েছে, টিচার সারপ্রাইজ হয়ে গেছেন যে বাচ্চাটা 4টা ল্যাঙ্গুয়েজ বলতে পারে কিন্তু ইংলিশটাকে বলতে পারে না। এই যে বাচ্চা, এই বাচ্চাকে কি বলা হবে, মনোলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল, মাল্টিলিঙ্গুয়াল, লিঙ্গুইস্ট বলা হয় ভাষার বিষয়ে যে পড়া থাকে। স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ কল্ড লিঙ্গুইস্ট, এই লিঙ্গুইস্ট কি, এটাও কোয়েশন আসে যে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ কি, স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে লিঙ্গুইস্ট। মাল্টিলিঙ্গুয়াল, এখানে বাচ্চা 4টি ভাষার কথা বলছে, তাকে মাল্টিলিঙ্গুয়াল বলা হবে বা পলিগ্লটও বলা যেতে পারে। এখানে ইংলিশ পারে না, এটা জাস্ট মানে কোয়েশনটাকে ঘুমালো,
একটু উল্টোপাল্টো করলো কোয়েশনের মধ্যে, কিন্তু এখানে দেখেন 4টা ভাষা বলতে পারে। 4টা ভাষা বলতে পারে, তার জন্য তাকে মাল্টিলিঙ্গুয়াল বলা হবে। বাইলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল হচ্ছে 2টা ভাষা, যে 2টা ভাষা জানেন তাকে বলা হয় বাইলিঙ্গুয়াল। যদি আপনি বাংলা জানেন সাথে হিন্দি জানেন, সো আপনি বাইলিঙ্গুয়াল। আর 2টা থেকে 3টা 4টা এগুলি মাল্টিলিঙ্গুয়ালের মধ্যে কাউন্ট হয়। মনোলিঙ্গুয়াল, যদি একটি ভাষা জানেন, আপনি শুধু বাংলা ভাষাই জানেন, তখন আপনি হচ্ছেন মনোলিঙ্গুয়াল। সো এখানের মধ্যে অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন, লাস্ট কোয়েশন। কোনো সময় আপনার এটা মনে হতে পারে যে আমি 15টা কোয়েশন কেন আনি। 15টা কোয়েশন আনার মতলব এটাই হচ্ছে যে 15টা কোয়েশন ডিটেলভাবে ডিসকাস করা হয়। সিটেটের মধ্যে কতগুলি কোয়েশন করছেন সেটা ইম্পর্টেন্ট নয়, কতটা কোয়েশন বুঝেছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ কোয়েশনগুলি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেস থাকে। যদি প্রিভিয়াস ইয়ারের বাকি যে অপশন সাথে আছে এই অপশনগুলো বুঝতে পারেন, অপশনটাকে এলিমিনেট করতে পারেন, তাহলে আপনি পরীক্ষার হলের মধ্যে আনসারটা বের করতে পারবেন। সো কোয়েশন 15 হচ্ছে, এ স্টুডেন্ট অফ ক্লাস 5 while reading a chapter finds some difficult and unfamiliar words and is not able to get the meaning of those words he should. একটা বাচ্চা ক্লাস 5-এর মধ্যে পড়ছে, একটা পাঠ পড়ছে, সাথে সাথে সে একটা ডিফিকাল্ট, একটা কঠিন শব্দ পেল, তখন ওই বাচ্চার কী করা উচিত? আপনি একটা এক্সাম্পল নেই, যখন কোনো কিছু ইংলিশের মধ্যে পড়েন, পড়ার সময় আপনি কোনো সময় কিছু বুঝেন না, কিন্তু এর আগে বা পিছনে কী আছে সেটা দেখে আপনি অনুমান করে নিতে পারেন। সো কী করেন? গেস করেন। আস্ক দি টিচার, টিচারকে জিজ্ঞাসা করবে না। ইগনোর অ্যান্ড স্কিপ ওয়ার্ড, যেটা ওয়ার্ড আছে সেটা ইগনোর করে চলে যাবে, ইগনোর ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ড। গেস দি মিনিং ইন কন্টেন্ট, এই যে কন্টেন্টের মতে সে কী করবে? গেস করবে। এই যে আমি পড়াই, যে ইংলিশ বুঝাই, আমি কিন্তু সব ওয়ার্ড যে অ্যাকুরেটভাবে পারি এটা নয়, আমি কী করি? গ্যাস করি নেই যে এটা হতে পারে, এটা হতে পারে। ঠিক ওইভাবে আপনি নিজেও গ্যাস করেন। যদি আপনি ইংলিশটা না জানেন, মেবি আপনি জানতেও পারেন, বাট যখন আমরা গ্যাস করি কন্টেন্ট অনুসারে, এটা ভালো। সো এইটা থেকে অনেক কোয়েশন আসে যে একটা বাচ্চা এই ওয়ার্ডটা পেয়েছে তখন বাচ্চার কী করা উচিত? তখন গ্যাস করা উচিত। অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। আস্ক হিজ ক্লাসমেট এভরি টাইম, বাচ্চা তার ক্লাসমেটকে সবসময় কি জিজ্ঞাসা করতে পারে না। আর একটা অপশন থাকতে পারে যে সাথে সাথে সে ডিকশনারি ইউজ করতে পারে, প্রত্যেকটা শব্দের জন্য ডিকশনারি ইউজ করতে পারে, সেটা হবে না। সো এখানে আমাদের সেট কমপ্লিট হলো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মধ্যে মতামত জানাবেন যে কীরকম ক্লাসটা হলো, ক্লাসের মধ্যে কি পরিবর্তন আনা উচিত, ফিডব্যাকটা দেবেন। আর যদি আপনি ইংলিশ পেডাগজির নোটস বাই করতে চান, আমি একটি নোটস তৈরি করেছি, ইংলিশ আর বাংলা পেডাগজি মিলিয়ে একটি নোটস তৈরি করেছি, যেখানে বাইলিঙ্গুয়াল দেওয়া আছে, হ্যান্ড রিটেন নোটস। যদি আপনি বাই করতে চান তাহলে এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ করতে পারেন। নোটটার প্রাইস হবে 100। যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে ওই হ্যান্ড রিটেড নোটসটা নিতে পারেন, আর যদি ইচ্ছুক থাকেন না তাহলে কোনো অসুবিধা নেই, আমি ক্লাসের মধ্যে প্রত্যেক কিছু করিয়ে দেব, এখান থেকে আপনার হয়ে যাবে। যদি আপনি নিজে নিজে একটু পড়তে চান, রিডিং করতে চান, তাহলে ওই নোটসটা কিনতে পারেন, বাই করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, স্পেশালি যারা হিন্দি বুঝতে একটু অসুবিধা হয় তাদের সাথে শেয়ার করবেন, কারণ আমি বাংলা ভাষায় ডিসকাস করছি, আমাদের মাতৃভাষায়। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য।